আমার আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট। সুখময় সেনের বয়স ৩৫। এই বয়সেই সে চিত্রকর হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছে। পোর্ট্রেটে তার দক্ষতা বেশি। সমজদারেরা বলে, সুখময় সেনের আঁকা কোনো মানুষের প্রতিকৃতি দেখলে সেই মানুষের জ্যান্ত রূপ দেখতে পাওয়া যায়। বহু প্রদর্শনীতে তার আঁকা পোর্ট্রেট দেখানো হয়েছে। শিল্প সমালোচকেরা তার প্রশংসাও করেছে। কিন্তু শিল্পীরা সবসময় এক পথে চলতে ভালোবাসে না। সুখময় এ ব্যাপারে ব্যতিক্রম নয়। সম্প্রতি তার মনে হয়েছে, পোর্ট্রেট তো অনেক হলো, এবার একটু অন্য ধরনের কিছু আঁকলে কেমন হয়। এই অন্য ধরনটা সুখময়ের ক্ষেত্রে হলো ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্য আঁকার উদ্দেশ্যেই সুখময় হাজির হয়েছে শিলং শহরে। সুখময় এখনো বিয়ে করেনি। তার বাপ মা দুজনেই জীবিত। দুটি বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। সুখময় শিলংয়ে একাই এসেছে, কারণ শিল্পীর জীবনের একাকিত্বের প্রয়োজনীয়তা সে প্রবলভাবে অনুভব করে। যখন সে ছবি আঁকে, তখন তার পাশে কেউ উপস্থিত থাকলে সেটা সে মোটেই পছন্দ করে না। অবশ্যই পোর্ট্রেট আঁকা হলে যার ছবি আঁকা হচ্ছে তাকে থাকতেই হয়, কিন্তু আর কেউ নয়। সব শিল্পীর মধ্যেই এই প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু সুখময়ের মধ্যে এর মাত্রাটা একটু বেশি। তাই শিলংয়ে এসে সেখানকার বিখ্যাত লেকের ছবি সে যখন আঁকছিল ঘাসের ওপর ইজেল রেখে, তখন একটি দ্বিতীয় প্রাণীর আবির্ভাবে সে মোটেই সন্তুষ্ট হলো না। বাহ, আপনার আঁকার হাত তো খাসা মশাই। এই হলো আগন্তুকের প্রথম মন্তব্য। এর কোনো উত্তর হয় না, তাই সুখময় স্মিত হাস্য করে তার তুলি চালিয়ে চলল। আমি চিত্রকরদের খুব উঁচুতে স্থান দিই, বললেন আগন্তুক। এক্সিবিশনে যাই সুযোগ পেলে। আপনার কি কখনো কোনো প্রদর্শনী হয়েছে? এটা একটা প্রশ্ন, কাজেই এর উত্তর দিতে হয়। সুখময় সংক্ষিপ্ততম উত্তরটি বেছে বলল, হ্যাঁ। আপনার নামটা জানতে পারি কি? সুখময় নাম বলল। আগন্তুকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। বলেন কি মশাই, আপনার নাম তো আমার বিলক্ষণ জানা। আমি যতদূর জানি আপনি তো ল্যান্ডস্কেপ আঁকেন না। আপনার ছবির প্রদর্শনীতে আমি গিয়েছি, সেগুলো সবই পোর্ট্রেট। তা আপনি হঠাৎ সাবজেক্ট চেঞ্জ করলেন কেন? স্বাদ বদলের জন্য, বলল সুখময়। এ ভদ্রলোক তার পাশ সহজে ছাড়বেন বলে মনে হয় না। সুখময় অভদ্রতা এড়ানোর জন্য বাধ্য হয়েই একটা প্রশ্ন করল, আপনি কি শিলংয়েই থাকেন? আজ্ঞে না, আমার এক শালা থাকে লাবানে। আমি তার বাড়িতে দিন 10 জন্য এসে উঠেছি। আমার নাম গণেশ মুৎসুদ্দি, কলকাতায় থাকি, একটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সুখময় যে এতক্ষণ এই ভদ্রলোককে বরদাস্ত করেছে, তার একটা কারণ হলো এই যে ভদ্রলোকের চেহারায় বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে। কণ্ঠস্বর ভালো, নাক চোখা, চাহনি বুদ্ধিদীপ্ত। এইরকম চেহারা দেখলে আপনা থেকেই সুখময়ের পোর্ট্রেট করার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে ওঠে। তা আপনি কি মানুষের ছবি আঁকা ছেড়ে দিলেন? গণেশ মুৎসুদ্দি প্রশ্ন করলেন। পোর্ট্রেট তো অনেক হলো, বলল সুখময়, তাই এবার ল্যান্ডস্কেপের দিকে ঝুঁকেছি। আপনি আমার একটা ছবি এঁকে দেবেন? সুখময় রীতিমতো বিস্মিত। এ ধরনের প্রস্তাব ভদ্রলোকের কাছ থেকে সে আশা করেনি। গণেশ মুৎসুদ্দি ঘাসের ওপর বসে পড়ে বললেন,
আমি একটা অভিনব অফার দিচ্ছি আপনাকে। আপনি পোর্ট্রেট আঁকবেন, তবে সাধারণ পোর্ট্রেট নয়। কীরকম? সুখময়ের মনে এখন বিরক্তির জায়গায় কৌতূহল দেখা দিয়েছে। তার হাতের তুলি হাতেই রয়ে গেছে, সে তুলি আর কাজ করছে না। গণেশ মুৎসুদ্দি বললেন, আমার প্রস্তাবটা শুনুন, তারপর আপনার যা বলার বলুন। আমার মনে হয় এটা আপনি উড়িয়ে দিতে পারবেন না। সুখময় এখনো কোনো আন্দাজ করতে পারছে না ভদ্রলোক কি বলতে চান। ভদ্রলোকও একটু সময় নিয়ে তার প্রস্তাবটা দিলেন। ব্যাপারটা হলো এই, আপনি আমার একটা ছবি আঁকুন, কিন্তু সেটা হবে এখনকার চেহারা নয়। আজ থেকে ঠিক 25 বছর পরে আমার যে চেহারা হবে সেইটে আপনাকে অনুমান করে আঁকতে হবে। আজ হলো 15ই অক্টোবর 1970। আপনার ছবিটা আমি উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব। তারপর আজ থেকে 25 বছর পরে, অর্থাৎ 15ই অক্টোবর 1995, আমি আবার ছবিটি নিয়ে আপনার সঙ্গে দেখা করব। আমার কথার নড়চড় হবে না। যদি দেখা যায় যে আপনার অনুমান ঠিক হয়েছে এবং ছবির সঙ্গে আমার তখনকার চেহারা মিলে গেছে, তাহলে আমি আপনাকে আরও কিছু টাকা পুরস্কার দেব। রাজি? প্রস্তাব যে অভিনব তাতে সন্দেহ নেই। এমন প্রস্তাব কোনো ব্যক্তি কোনো শিল্পীকে করেছে বলে সুখময়ের জানা নেই। সুখময় প্রস্তাবটা উড়িয়ে দিতে পারল না। এটা একটা চ্যালেঞ্জই বটে। একজন লোকের আজকের চেহারা 25 বছরে কি রূপ নেবে সেটা অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু তাও সুখময় একটা আকর্ষণ অনুভব করল। সে বলল, ছবি না হয় আমি আঁকলাম, কিন্তু 25 বছর পরে আপনার সঙ্গে যোগাযোগ হবে কি করে? আমি আপনার সঙ্গে যোগাযোগ করব, বললেন গণেশ মুৎসুদ্দি। আপনার এখনকার ঠিকানা আপনি আমাকে দিন, আমিও আমার ঠিকানা দিচ্ছি। যার ঠিকানা বদল হবে সে অন্যকে জানাবে। এই ব্যাপারে যেন অন্যথা না হয়, নইলে পরস্পরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে ঠিক 25 বছর পর আপনার পোর্ট্রেটটি সঙ্গে নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব। যদি চেহারা মেলে তাহলে আপনি আরও 5,000 টাকা পাবেন। না হলে অবশ্য টাকার আর কোনো প্রশ্ন উঠছে না। কিন্তু এটাও বুঝুন যে আপনার কোনো লোকসানও হচ্ছে না, কারণ আপনার পারিশ্রমিক আমি এখনই দিয়ে দিচ্ছি। সুখময় একটু ভেবে বলল, আমি রাজি আছি। শিলংয়েই কাজটা হবে তো? তা তো হতেই পারে। আমি এখানে আরও 10 দিন আছি, তার মধ্যে আপনার পোর্ট্রেট হয়ে যাবে না? পোর্ট্রেট করতে দিন 5 বেশি লাগবে না। আমি আরও 7 দিন আছি, কালই শুরু করা যাবে। নিশ্চয়। কিন্তু এমন উদ্ভট প্ল্যান আপনার মাথায় এলো কি করে? আসলে আমি মানুষটাই একটু রোগুড়ে আর খামখেয়ালি। আমাকে যারা চেনে তারা আমার এদিকটা জানে। আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, তাই আপনার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে। আপনার বয়স এখন কত? 37। 25 বছর পরে আমার বয়স হবে 62। আপনি তো বোধহয় আমার চেয়ে ছোট। আমার বয়স 35, বলল সুখময়। আশা করি আমরা দুজনেই আরও 25 বছর জীবিত থাকব। সেটা কি জোর দিয়ে কেউ বলতে পারে? আমার মন তাই বলছে। তারপর দেখা যাক কি হয়। তাহলে কাল থেকেই কাজ শুরু? হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমি আপনার বাড়িতে আসতে পারি। আঁকার সরঞ্জাম, রং, তুলি, ক্যানভাস, ইজেল সেখানে পাওয়া যাবে। আমি থাকি লাইমখাড়া, বাংলো বাড়ি, নাম কিসমত। এখানে সকলেই ওটাকে স্মিথ সাহেবের বাংলো বলে। গণেশ মুৎসুদ্দির
আজ থেকে 25 বছর পরের পোর্ট্রেট আঁকতে সুখময় সেনের লাগলো 5 দিন। ছবিটা এঁকে সুখময় বুঝেছে যে এমন চিত্তাকর্ষক কাজ সে আগে কোনো দিনও করেনি। অন্য পোর্ট্রেট আঁকতে শুধু পর্যবেক্ষণেরই প্রয়োজন হয়, এক্ষেত্রে একটা দূরদৃষ্টি সুখময়ের সব সময় প্রয়োগ করতে হচ্ছিল, যেটা এর আগে কখনোই প্রয়োজন হয়নি। গণেশ মুৎসুদ্দির মাথা ভর্তি চুল, কিন্তু সুখময় লক্ষ্য করেছে যে সে চুলের জাত পাতলা, তাই 25 বছর পরে তার মাথায় একটা বিস্তীর্ণ টাক দিয়েছে সুখময়। তাছাড়া সুখময়ের মন বলছে এ ব্যক্তি বয়সের সঙ্গে সঙ্গে মোটা হবে না, রোগাই থাকবে, তাই ছবিতে মুখের ভাবটা শীর্ণ করেছে। গাল বসা, চোখের কোণে বলিরেখা, কানের পাশে চুলে পাক, থুতনির নিচে ঈষৎ লোল চর্ম, এই সবই সুখময় এঁকেছে। তাছাড়া ঠোঁটের কোণে একটা হাসির আভাস দিয়েছে, কারণ তার মন বলছে গণেশ মুৎসুদ্দির জীবনটা মোটামুটি সুখের হবে। ছবি দেখে গণেশ মুৎসুদ্দি বললেন, বাহ, এ তো অদ্ভুত ব্যাপার, কিছুটা আমার বাবার এখনকার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। আমার মনে হয় আমাকে মেকআপ দিলেও এই চেহারা দাঁড় করানো যায়। আপনাকে অনেক ধন্যবাদ, আবার 25 বছর পরে দেখা হবে। আপাতত আপনার পারিশ্রমিকটা আপনাকে দিয়ে দিচ্ছি। শিলং লেকের ছবি শেষ করার জন্য সুখময়কে আরও কদিন থাকতে হয়েছিল, কিন্তু এ কদিনে আর গণেশ মুৎসুদ্দির সঙ্গে তার দেখা হয়নি। লোকটা যে ভারী অদ্ভুত, এই চিন্তা সুখময়ের মনে অনেকবার উদয় হয়েছে। 25 বছর পরে সে কি সত্যি আবার আসবে, সেটা বলার কোনো উপায় নেই। এই 25 বছরে যে কত কি ঘটতে পারে, এটা ভেবে সুখময়ের মাথা বোঁ বোঁ করে উঠল। সুখময় সেন পোর্ট্রেট এঁকে যেমন নাম করেছিল, ল্যান্ডস্কেপ এঁকে তেমন করেনি। সমালোচকের মন্তব্য তাকে পীড়া দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে তার কিছুটা সে না মেনেও পারেনি। দৈনিক বার্তা কাগজের চিত্র সমালোচক অম্বুজ সান্যাল সুখময় সেন সম্পর্কে একটি দীর্ঘ আলোচনায় অনুযোগ করলেন যে প্রাচীন পথ ধরে চলাই হচ্ছে সুখময়ের উদ্দেশ্য, অথচ তার তুলির জোর আছে, রঙের উপর দখল আছে, টেকনিকে সে দক্ষ। তাহলে সে পুরনো পথ ছেড়ে আজকের রীতি অবলম্বন করবে না কেন? আর্ট তো চিরকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে তার রীতিনীতির পরিবর্তন হয়। সুখময়কে মডার্ন হতেই হবে, নইলে তার কাজে অবসাদের ছায়া আসতে বাধ্য। 1975-এর মে মাসের প্রদর্শনীতে সুখময় নতুন ঢঙের কাজের নমুনা দেখা গেল। দু একজন প্রশংসা করলেন বটে, কিন্তু ছবি বিক্রি হলো না। অথচ সুখময় পেশাদারি চিত্রকর, ছবি এঁকেই তাকে পেট চালাতে হয়। এদিকে গোলমাল যা হবার তা তো হয়ে গেছে। মডার্ন আর্ট করতে গিয়েই সুখময়ের কাল হলো। জীবনে সে প্রথম টের পেল অর্থাভাব কাকে বলে। নবীন নস্কর লেনে তার ফ্ল্যাটে 3খানা ঘরে সে বাস করে। তার সঙ্গে এতদিন ছিলেন তার মা ও বাবা। 1980 ডিসেম্বরে সুখময়ের বাপের মৃত্যু হলো। মার অনেক অনুরোধ সত্ত্বেও সুখময় বিয়ে করেনি। ভাগ্যিস, কারণ 1970-এর সুখময় আর 1980-এর সুখময় অনেক পার্থক্য। শিল্পী হিসাবে তার যে আত্মপ্রত্যয় ছিল সেটা সে হারিয়েছে। মডার্ন আর্ট সে এখনো করছে এবং স্বল্প মূল্যে কয়েকটা বিক্রিও হয়, কিন্তু তাতে সংসার চলে না। 1985-তে সুখময়কে মাঝে মাঝে ফিল্মের বিজ্ঞাপন আঁকতে শুরু করতে হলো। তেল রঙের আঁকা বিরাট বিরাট বিজ্ঞাপন রাস্তায় টাঙানো হবে।
কে সেই ছবি এঁকেছে তা কেউ জানতে চাইবে না। অত্যন্ত হীন জীবিকা, কিন্তু এছাড়া তো গতি নেই। ফ্ল্যাটের 3টে ঘরের একটা ঘর ভাড়া দিয়ে দিল। তাতে এক জ্যোতিষী এসে উঠলেন, নাম ভবেশ ভট্টাচার্য। ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো সুখময়ের। সুখময়ের ভবিষ্যৎ গণনা করে কিন্তু জ্যোতিষী মশাই কোনো আশার আলো দেখতে পেলেন না। 1986 কোনো একটা সময়ে জীবন সংগ্রামের চাপে পড়ে সুখময়ের স্মৃতি থেকে শিলংয়ের ঘটনাটা বেমালুম লোপ পেয়ে গেল। এই স্মৃতি লোপ পাওয়ার ব্যাপারটা ভারী অদ্ভুত। কখন যে সেটা ঘটে তা কেউ বলতে পারে না। 1989-তে সুখময়ের মা মারা গেলেন। এখন সুখময় একেবারে একা। তার সুদিনে তার যে কিছু বন্ধু জুটেছিল, প্রণব, সাত্তকী, অরুণ, এরা সকলেই সুখময়ের দুর্দিনে সরে পড়েছে। সুখময়ের বয়স এখন 52। এই বয়সেই রাত্রিরে টিমটিমে আলোতে সাইনবোর্ড এঁকে এঁকে তার চোখে ছানির উপক্রম হয়েছে। অথচ বাড়িওয়ালার তাগাদা এড়াতে তাকে ক্রমাগত কাজ করেই যেতে হচ্ছে। বাড়িওয়ালা আগে যিনি ছিলেন তিনি মোটামুটি ভদ্র ছিলেন, কিন্তু তিনি মরে গিয়ে তার বড় ছেলে এখন তার স্থান অধিকার করেছে। ইনি 1 নম্বর চামার, এর মুখে কিচ্ছু আটকায় না। কিন্তু আশ্চর্য এই যে গালিগালাজও সুখময়ের গা সওয়া হয়ে গেছে। সময় কারুর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 1995 সাল এসে পড়ল। সুখময়ের এখন আর একটি কাঁচা চুলও অবশিষ্ট নেই। অক্টোবরের 15, সেদিন বিজয়া দশমী। সুখময়ের ঘরের দরজায় টোকা পড়ল। সুখময় দরজা খুলে দেখল একটি বৃদ্ধ ভদ্রলোক, মাথায় ঢেউ খেলানো পাকা চুল আর নাকের নিচে একটি জাঁদরেল গোঁফ। ভদ্রলোকের হাতে একটি বেশ বড় চতুষ্কোণ খবরের কাগজের মোড়ক। দেখলে মনে হয় হয়তো ছবি আছে। সুখময় ভদ্রলোককে দেখে সন্তুষ্ট হলো না। এখন তার অচেনা লোকের সঙ্গে কথা বলার মেজাজ নেই। বাড়ি ভাড়া 7 মাসের বাকি পড়েছে। বাড়িওয়ালা শাসিয়ে গেছেন, এবারে মিটিয়ে না দিলে তিনি জোর করে তাকে ঘর ছাড়া করবেন। গুন্ডার সাহায্যে সবই সম্ভব। আগন্তুকের মুখে কিন্তু হাসি। ঘরের ভিতর ঢুকে বললেন, ভুলে গেছেন বুঝি? সুখময় কিঞ্চিৎ বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার? ভদ্রলোক বললেন, আজ কি তারিখ? 15 অক্টোবর। কি সন? 1995। তাও কিছু মনে পড়ছে না? শিলংয়ের সেই ঘটনা বেমালুম ভুলে গেলেন? প্রশ্নটা করতেই আর হয়তো ভদ্রলোকের কণ্ঠস্বর শুনেই সুখময়ের মনে যেন বিদ্যুৎ খেলে গেল। এক ঝলকে তার সব কথা মনে পড়ে গেল, কেবল ভদ্রলোকের নামটা ছাড়া। মনে পড়েছে, বলে উঠল সুখময়, আপনার একটা পোর্ট্রেট করেছিলাম আমি আজ থেকে 25 বছর আগে। কিন্তু আমি তো হেরে গেলাম। আপনার মাথা ভর্তি চুল, আপনার গোঁফ, আপনার ঝুলপি, এসব তো কিছুই আমি আঁকিনি। আমার চেহারা দেখে কারুর কথা মনে পড়ছে আপনার? এটা সত্যি কথা বটে। ভদ্রলোককে দেখেই সুখময়ের কেমন যেন চেনা চেনা লেগেছিল। আপনি বাংলা ফিল্ম দেখেন? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। তা দেখি না, তবে বাংলা ছবির বিজ্ঞাপন আঁকি। মনীষ গঙ্গোপাধ্যায়ের নামটা চেনা লাগছে কি? ঠিক কথা। এই মনীষ গঙ্গোপাধ্যায় নাম করা চলচ্চিত্র অভিনেতা। বয়স হয়েছে, নায়কের অভিনয় করেন না, তবে জাঁদরেল চরিত্রাভিনেতা হিসাবে তার যথেষ্ট খ্যাতি আছে। সুখময় বলল, এবার চিনেছি, আপনি ক্যারেক্টার রোল করেন,
খুব জনপ্রিয় অভিনেতা। আমি ফিল্মের বিজ্ঞাপনে আপনার ছবি এঁকেছি। ভদ্রলোক হেসে বললেন, সেটা হলো আমার আজকের পরিচয়। মনীষ গঙ্গোপাধ্যায় আমার আসল নাম নয়। আমার আসল নামে আপনি আমাকে চিনতেন 25 বছর আগে। সে নাম হলো গণেশ মুৎসুদ্দি। ঠিক কথা, বলল সুখময়। আমি আপনার একটা পোর্ট্রেট করি। 25 বছর পরে আপনার যে চেহারা হবে সেটা অনুমান করি। সে ছবির কথা আমার এখন স্পষ্ট মনে পড়ছে, কিন্তু সে চেহারার সঙ্গে আপনার আজকের চেহারার কোনো মিল নেই। কাজেই আমি তো কৃতকার্য হইনি। ওই যে বললাম, হলে আপনি আমাকে আরো 5,000 টাকা দেবেন বলেছিলেন, কিন্তু সে টাকাও আমি আর দাবি করতে পারি না। কাজেই দাঁড়ান, আপনাকে সেই ছবিটা দেখাই, বলে ভদ্রলোক মোড়ক খুলে ছবিটা টেবিলের ওপর দাঁড় করালেন। তারপর বললেন, ভুলবেন না আমি অভিনেতা। এবার দেখুন আমার দিকে। সুখময় ভদ্রলোকের দিকে চাইল। ভদ্রলোক এক টানে তার গোঁফ আর মাথার চুল খুলে ফেললেন। সুখময় অবাক হয়ে দেখল তার সামনে হুবহু তার পোর্ট্রেটের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন গণেশ মুৎসুদ্দি। এটাই আমার আসল চেহারা, বললেন গণেশ মুৎসুদ্দি। এই চেহারা আপনি অদ্ভুত ক্ষমতা বলে 25 বছর আগেই অনুমান করতে পেরেছিলেন। আমি তখন ছিলাম ইন্স্যুরেন্স কোম্পানির চাকুরে, কিন্তু অভিনয়ের শখ আমার তরুণ বয়স থেকেই। একবার এক বন্ধু পরিচালকের অনুরোধে পড়ে একটা বাংলা ছবিতে অভিনয় করি। প্রচুর সুনাম হয়। সেই থেকেই আমি অভিনেতা। নামটা বদলে নিই প্রথমেই, অর্থাৎ সবটাই আমার মুখোশ। টাক পড়ে যাচ্ছিল দেখে ফিল্মে পরচুলা ব্যবহার করতে শুরু করি। একটা গোঁফও নিই সেই সঙ্গে। আমার এই চেহারাটাই দর্শক পছন্দ করে, কিন্তু আমার আসল চেহারা হলো এই ছবির চেহারা। আপনাকে কথা দিয়েছিলাম, চেহারা মিললে পুরস্কার দেব। এই নিন সেই পুরস্কার। সুখময় দেখল যে তার হাতে চলে এসেছে একটি 20,000 টাকার চেক। এবার গণেশ মুৎসুদ্দি বললেন, শুনুন, আমি অভিনয় করি বলে যে আর্টের প্রদর্শনীতে যাই না তা নয়। আপনার এ মতিভ্রম হলো কেন? আপনার পোর্ট্রেটে এত সুন্দর হাত, আপনি সেই ছেড়ে অন্য লাইনে গেলেন কেন? সুখময় আর কি বলবে, চুপ করে রইল। আমি আপনাকে বলছি, বললেন গণেশ মুৎসুদ্দি। আপনি সমালোচকের কথা ভুলে যান। আপনি আবার পোর্ট্রেট আঁকতে শুরু করুন। আমার ধারণা আপনার হাত এখনো নষ্ট হয়নি। গণেশ মুৎসুদ্দি ছবিটা আবার মোড়কে পুড়ে নিয়ে বললেন, আমি তাহলে আসি। আমার অ্যাডভাইসটা অগ্রাহ্য করবেন না কিন্তু। সুখময় করেনি অগ্রাহ্য, এবং তাতে আশ্চর্য ফল পেয়েছিল। 1995 ডিসেম্বরে তার আঁকা পোর্ট্রেটের প্রদর্শনীতে নতুন করে তার দক্ষতার সুখ্যাতি হলো, আর সেই সঙ্গে ছবি বিক্রিও হলো ভালো।